কে কে ওখানে? আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। ভূত খেলারে। আবিরকে দুর্বল করতে হলে তাকে দিয়েই করতে হবে। মুরাদ মাথা নাড়ল। আরিফ জানালার বাইরে তাকালো। রাজ্যের আকাশে তারা জ্বলছে। সেই একই আকাশের নিচে মেহের ঘুমাচ্ছে আংটি হাতে। জানে না কাল কি অপেক্ষা করছে তার জন্য। রাত পেরিয়ে ভোর হলো নুরানি রাজ্যে। আকাশটা সোনালি হয়ে উঠছে ধীরে ধীরে। বাগানের ফুলগুলো রাতের আলো ছেড়ে রঙিন হচ্ছে। পাখিরা ডাকছে। সব কিছু শান্ত সুন্দর, কিন্তু এই শান্তির নিচে একটা বিপদ লুকিয়ে আছে যেটা মেহের জানে না। আবির ফিরে এসেছে কাল। রাজ্যের নিরাপত্তা দ্বিগুণ করেছে, কিন্তু আরিফের পরিকল্পনা থেমে নেই। মেহের সকালে উঠে জানলার পাশে দাঁড়ালো। বাইরের সুন্দর আকাশ দেখলো। মনটা আজকে হালকা লাগছে। সুবর্ণা ঘরে এলো, হাতে চায়ের কাপ মেহেরের দিকে এগিয়ে দিল। মেহের নিল। আপু, আজকে কোথাও যাবেন? বাগানে যাবেন নাকি ভেতরে থাকবেন? মেহের চায়ে চুমুক দিতে দিতে সুবর্ণার দিকে তাকিয়ে বলল, একটু বাগানে যাব, অনেক দিন নীল বনে যাইনি, তুমি যাবে? সুবর্ণা মাথা নাড়ল। তারপর একটু ইতস্তত করে বলল, আপু, আমার একটা কাজ আছে দাদিমার কাছে, একটু পর আসবো। আপনি নুরিয়াকে নিয়ে যান, একা যাবেন না কিন্তু। মেহের হাসলো। নুরিয়াকে ডাক দিল। নুরিয়া এলো ছুটতে ছুটতে, মুখে সেই চিরচেনা হাসি। নুরিয়া মেহেরের দিকে তাকিয়ে উৎসাহের সাথে বলল, বাগানে যাবেন আপু? চলুন চলুন, আজকে নীলবনের পাশে সুন্দর ফুল ফুটেছে, নালার সোনালি দেখতে অসাধারণ। দুজন মিলে বের হলো। বাগানের পথ দিয়ে হাঁটছে। চারদিকে ফুল, বাতাসে সুগন্ধ। মেয়ের হাঁটতে হাঁটতে মনে মনে ভাবছিল আবিরের কথা। কাল যা বলেছে, তোমার কথা শুনে থাকতে পারিনি, কথাটা বারবার মাথায় আসছে। নুরিয়া মেহেরের মুখ দেখে বুঝলো কি ভাবছে। সে মেহেরকে উদ্দেশ্য করে মিটিমিটি হেসে বলল, আপু, রাজার কথা ভাবছেন? মেহের চমকে নুরিয়ার দিকে তাকালো। তারপর চোখ সরিয়ে সামনে তাকিয়ে বলল, না, এমনি ভাবছিলাম। নুরিয়া হাসলো, কিন্তু আর কথা বাড়ালো না। তারা নীলবনের কাছে পৌঁছলো। মেহের ঢুকলো। চারদিকে নীল ফুল দুলছে। মেহের একটা বড় পাথরে বসলো। নুরিয়া একটু দূরে নতুন ফুল দেখতে লাগলো। মেহের একা বসে আছে, হাতে আংটিটা দেখছে। নীল পাথর মিটিমিটি করছে। মেহের মনে মনে ভাবছে আবিরের কথা। হঠাৎ পেছন থেকে একটা শব্দ এলো। মেহের তাকালো, কেউ নেই, কিন্তু বাতাস থেমে গেছে হঠাৎ। ফুলগুলো নড়ছে না। মেহেরের বুকে একটা অজানা ভয় ঢুকলো। নুরিয়া দূরে ফুল দেখছিল। হঠাৎ কে যেন তার পেছন থেকে ডাকলো। নুরিয়া ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু তার পা আটকে গেল মাটিতে। কালোজিন মুরাদের মায়াজাল। নুরিয়া নড়তে পারছে না, চিৎকার করতে পারছে না। মেহের উঠে দাঁড়ালো, নুরিয়াকে ডাকলো। নুরিয়া, কোথায় তুমি? কোনো উত্তর এলো না। মেহেরের বুক ধড়ফড় করছে। সে এগিয়ে যেতে লাগলো। তখনই সামনে থেকে তিনটা কালো ছায়া বের হলো। মুরাদের লোক। তাদের চোখ লাল, হাতে কালো দড়ি। মেহের পেছাতে লাগলো। তারা এগিয়ে আসছে। মেহের চিৎকার করতে চাইলো, কিন্তু গলায় কথা আটকে গেল। কে যেন তার গলার শব্দ বন্ধ করে দিয়েছে। মেহের আংটির দিকে তাকালো, হাত কাঁপছে। মেহের দুই হাতে আংটি চেপে ধরলো, চোখ বন্ধ করলো। মনের গভীর থেকে ডাকলো, আবির। একটা মুহূর্ত, তারপর আরেকটা। মুরাদের লোক আরো কাছে আসছে। মেহেরের পা কাঁপছে, চোখ বন্ধ, আংটি জ্বলছে গরম হয়ে। হঠাৎ একটা প্রচণ্ড বাতাস এলো।
নীলবনের সব ফুল একসাথে দুলে উঠল। আকাশে একটা আলোর রেখা দেখা গেল। তারপর মাটিতে একটা শব্দ, কেউ নেমে এসেছে। মেহের চোখ খুলল। সামনে আবির দাঁড়িয়ে, তার পোশাক রাজকীয়, চোখে আগুন, হাতে তরবারি। মেহেরের আর মুরাদের লোকের মাঝখানে দাঁড়িয়ে সে পেছন ফিরে এক ঝলক মেহেরকে দেখল। আবির মেহেরকে উদ্দেশ্য করে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। পেছনে সরে যাও, গাছের আড়ালে। মেহের পেছালো। আবির সামনে এগোলো। মুরাদের 3টা লোক একসাথে আক্রমণ করলো। আবির তরবারি তুলল। লড়াই শুরু হলো। আবিরের তরবারি বাতাসে ঝলকাচ্ছে। একজন লোক ছিটকে পড়ল, দ্বিতীয় জন আক্রমণ করলো। আবির পাশে সরে গেল, পাল্টা আঘাত করলো। মেহের গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছে, বুকে ভয় আছে কিন্তু চোখ সরাতে পারছে না। তৃতীয় লোকটা চালাক, সে আবিরের পেছন দিক থেকে এলো। মেহের দেখলো। মেহের গাছের আড়াল থেকে বেরিয়ে আবিরকে উদ্দেশ্য করে চিৎকার করে বলল। আবির পেছনে। আবির ঘুরল, তরবারি তুলল, কিন্তু একটু দেরি হয়ে গেছে। লোকটার আঘাত আবিরের কাঁধে লাগলো। আবির একটু টলল, কিন্তু পড়ল না। পাল্টা আঘাত করলো। 3 জনই মাটিতে পড়ে গেল। লড়াই শেষ। নীলবনের নিস্তব্ধতা ফিরে এলো। আবির তরবারি নামালো, কাঁধে হাত দিল। রক্ত। মেহের ছুটে এলো আবিরের কাছে। আবিরের কাঁধের দিকে তাকিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল। আপনি আঘাত পেয়েছেন, এখনই ভেতরে যেতে হবে। দাদিমাকে ডাকতে হবে। কেন সরলেন না সময় মতো? আবির মেহেরের দিকে তাকালো। তার চোখে ব্যথা আছে কিন্তু মুখে হাসি। আবির মেহেরের চিন্তিত মুখ দেখে শান্ত কণ্ঠে বলল। তুমি ঠিক আছো তো? মেহের থামলো। এত বড় আঘাত পেয়েছে, সে নিজের কথা না জিজ্ঞেস করে আগে মেহেরের কথা জিজ্ঞেস করছে। মেহেরের চোখ ভিজে এলো। আমি ঠিক আছি, আপনি ঠিক নেই, চলুন। মেহের আবিরের ভালো হাত ধরলো, টেনে নিয়ে যেতে লাগলো। আবির হাঁটছে, তার চোখে একটা অবাক ভাব। এই মেয়ে তার হাত ধরেছে, এতদিনে প্রথমবার। এইদিকে নুরিয়ার পায়ের মায়াজাল ভেঙে গেছে আবির আসার পরে। সে ছুটে এলো। নুরিয়া মেহেরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। আপু, আপনি ঠিক আছেন? আমি নুরানি পড়ছিলাম না, চিৎকার করতে পারছিলাম না। কি হয়েছিল? আমি এত ভয় পেয়েছিলাম। মেহের নুরিয়ার হাত ধরলো। তারপর 3 জন মিলে ভেতরে হাঁটতে লাগলো। আবির সামনে, মেহের পাশে, নুরিয়া পিছনে। প্রাসাদে ঢুকতেই দাদিমা ফাতেমা দেখলেন আবিরের কাঁধে রক্ত। তিনি ছুটে এলেন। দাদিমা ফাতেমা আবিরকে উদ্দেশ্য করে উদ্বিগ্ন কণ্ঠে বললেন। আবির, এটা কি হলো? কতটা গভীর? বসো এখানে। মেহের মা, ওই ঘরে ওষুধের বাক্স আছে, নিয়ে এসো। মেহের দ্রুত গেল, ওষুধের বাক্স নিয়ে এলো। দাদিমা ক্ষত পরিষ্কার করতে লাগলেন। জিলান এসে আবিরের পাশে দাঁড়ালো। কাঁধের ক্ষত দেখে মুখ কালো করে আবিরকে উদ্দেশ্য করে বলল। রাজা, এটা মুরাদের কাজ। তার হাতের অস্ত্রের দাগ চিনি আমি। আরিফ পাঠিয়েছে। এবার সরাসরি মাঠে নেমেছে সে। আবির চুপ করে রইল। তারপর তাহিরকে উদ্দেশ্য করে শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল। তাহির, আরিফকে রাজ্য থেকে বের করে দাও আজকেই। তাহির মাথা নত করে বের হয়ে গেল। মেয়ের পাশে দাঁড়িয়ে সব শুনছিল। আবির মেহেরের দিকে তাকালো। আবির মেহেরকে উদ্দেশ্য করে ধীর কণ্ঠে বলল। ভয় পেয়েছিলে? মেহের সরাসরি আবিরের দিকে তাকিয়ে বলল। হ্যাঁ, কিন্তু আপনি আসবেন জানতাম। আবির কিছু বলল না, কিন্তু তার চোখ নরম হয়ে গেল। দাদিমা ফাতেমা পট্টি বাঁধতে বাঁধতে চুপ করে হাসলেন। জিলান পাশে দাঁড়িয়ে কাশলো একটু। জিলান মেহেরকে উদ্দেশ্য করে আসতে বলল। ভাবি, আপনি ডেকেছেন বলেই রাজা এত দ্রুত এসেছেন। আংটির শক্তি তখনই কাজ করে যখন মন থেকে ডাকা হয়। মেহের জিলানের কথা শুনে চোখ নামায়, গাল লাল হয়ে গেল। সে ওষুধের বাক্স রেখে উঠে যেতে লাগলো। আবির মেহেরের যাওয়া দেখতে দেখতে মনে মনে ভাবলো। সে জানে আমি আসব, এইটুকুই যথেষ্ট এখনের জন্য। রাতে আরিফকে রাজ্য থেকে বের করে দেওয়া হলো, কিন্তু আরিফ যাওয়ার সময় একবার পেছনে তাকালো।
তার চোখে হার মানার ভাব নেই, আছে আরও গভীর ষড়যন্ত্রের আভাস। সেই রাতে মেহের ঘরে বসে আংটি দেখছে, জিলানের কথাটা মাথায় ঘুরছে। মন থেকে ডাকলে তবেই কাজ করে। মেহের হাসলো, তারপর নিজেই নিজের হাসি দেখে একটু লজ্জা পেল। বাইরে রাজ্যের আকাশে তারা জ্বলছে। একটা ঘরে মেহের আংটি হাতে বসে আছে, আরেকটা ঘরে আবির কাঁধে পট্টি নিয়ে জানলার বাইরে তাকিয়ে আছে। দুজনেই একই আকাশ দেখছে, দুজনের মনে একই ভাবনা, কিন্তু কেউ কাউকে বলছে না। কয়েকটা দিন কেটে গেছে আরিফ চলে যাওয়ার পর। নুরানি রাজ্যে আবার শান্তি ফিরেছে। আবিরের কাঁধের ক্ষত সারছে। মেহের প্রতিদিন দাদিমার সাথে ওষুধ বদলে দেয়। আবির কিছু বলে না, শুধু চুপ করে বসে থাকে। মেহেরও কিছু বলে না, শুধু কাজ করে। কিন্তু দুজনের মধ্যে যে নীরব কথোপকথন চলে সেটা বাকি সবাই দেখতে পায়। দাদিমা দেখেন, সুবর্ণা দেখে, নুরিয়া দেখে, জিলান দেখে, শুধু দুজনে নিজেরা দেখে না, বা দেখেও না দেখার ভান করে। আজকে সকালে আবির দরবারে বসে আছে। তাহির এসেছে খবর নিয়ে। তাহির আবিরের সামনে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, রাজা, আরিফ রাজ্য ছেড়েছে ঠিকই, কিন্তু সে একা যায়নি, মুরাদকে সাথে নিয়েছে। আর যাওয়ার আগে রাজ্যের বাইরের সীমানায় একটা কালো চিহ্ন রেখে গেছে। আমার লোক বলছে এটা ডাইনি মায়ের চিহ্ন। আরিফ তার নানির সাথে যোগাযোগ করেছে। আবির সোজা হয়ে বসলো, চোখ সরু করলো। তাহির মাথা নত করে বের হয়ে গেল। জিলান এক কোণে দাঁড়িয়ে শুনছিল। সে আবিরকে উদ্দেশ্য করে চিন্তিত কণ্ঠে বলল, রাজা, ডাইনিমা যদি সত্যি মাঠে নামে তাহলে শুধু তরবারিতে কাজ হবে না, তার বিরুদ্ধে আলাদা শক্তি লাগবে। আমাদের কাছে সেই শক্তি কি আছে? আবির একটু থামলো, তারপর জিলানকে উদ্দেশ্য করে ধীরে বলল, আছে, কিন্তু সেটা আমার কাছে না, সেটা এমন একজনের কাছে সে নিজেও জানে না তার ভেতরে এই শক্তি আছে। জিলান অবাক হয়ে তাকালো। আবির আর কিচ্ছু বলল না, উঠে চলে গেল। এইদিকে মেহের সকালে দাদিমার ঘরে গিয়েছিল। দাদিমা ফাতেমা তাকে ডেকেছিলেন। মেহের ঢুকলো। দাদিমা বিছানায় বসে আছেন, হাতে একটা পুরনো বই। মেহের পাশে বসলো। দাদিমা ফাতেমা মেহেরের হাত ধরে শান্ত কণ্ঠে বললেন, মা, তোমাকে একটা কথা বলার আছে। অনেক দিন বলবো বলবো ভেবেছি। তুমি এই রাজ্যে এসেছো, কিন্তু জানো না কেন তোমাকে আনা হয়েছে। আবির তোমাকে ভালোবেসে এনেছে, এটা সত্যি, কিন্তু আর একটা কারণ আছে। মেহের দাদিমার চোখে তাকালো, মনে একটা অজানা উত্তেজনা। কি কারণ দাদিমা? দাদিমা ফাতেমা বইটা খুললেন, একটা পাতা দেখালেন। এই রাজ্যের পুরনো ভবিষ্যৎবাণী আছে মা। যখন এই রাজ্যে সবচেয়ে বড় বিপদ আসবে, তখন একজন মানুষের মেয়ে এই রাজ্যকে রক্ষা করবে। সেই মেয়ে হবে এমন কেউ যে অনেক কষ্ট পেয়েছে, অনেক কেঁদেছে, কিন্তু কখনো ভেঙে পড়েনি। তার কান্নার শক্তি হয়ে উঠবে এই রাজ্যের ঢাল। মেহের অবাক হয়ে শুনছে। দাদিমা আবার বললেন, আবির তোমাকে দেখে সেই প্রথম দিনেই বুঝেছিল তুমি সেই মেয়ে। তোমার ভিতরে একটা অসাধারণ শক্তি আছে মা, এখনো জাগেনি, কিন্তু সময় হলে জাগবে। মেহের চুপ করে বসে রইল, মাথায় সব ঘুরছে। সে একজন সাধারণ মেয়ে, তার ভেতরে কোনো শক্তি নেই, কিন্তু দাদিমার চোখে এত বিশ্বাস। দাদিমা, আমি সাধারণ একটা মেয়ে, সারা জীবন শুধু কষ্টই পেয়েছি। আমার ভেতরে কি শক্তি থাকবে? এটা কি সত্যি? দাদিমা ফাতেমা মেহেরের হাত চেপে ধরে বললেন, সাধারণ মানুষের সবচেয়ে বড় শক্তির অধিকারী হয় মা, কারণ তারা জানে কষ্ট কি। যে কষ্ট জানে সে লড়তে জানে। মেহের আর কথা বলল না, ঘরে ফিরে এলো, বিছানায় বসলো, আংটি দেখলো। মাথায় দাদিমার কথা ঘুরছে। বিকেলে সুবর্ণা আর নুরিয়া মেহেরের ঘরে এলো। দুজনের মুখে চিন্তার ছাপ। সুবর্ণা মেহেরকে উদ্দেশ্য করে নিচু গলায় বলল, আপু, একটা খবর আছে, ভালো না? মেহের সুবর্ণার দিকে তাকালো। কি হয়েছে? নুরিয়া মেহেরকে উদ্দেশ্য করে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আপু,
আপনার মানুষের জগৎ থেকে খবর এসেছে আপনার বাবা অসুস্থ। রুবিনা তাকে কবজ করেছে আরো শক্ত করে। তিনি নাকি কারো কথা বলছেন না, শুধু শুয়ে আছেন। মেহের উঠে দাঁড়ালো, বুকে একটা ধাক্কা লাগলো। বাবা, যে বাবা কোনোদিন পাশে দাঁড়াননি, তবু বাবা তো। মেহেরের চোখ ভিজে এলো। বাবা অসুস্থ, কতটা খারাপ, আমাকে যেতে হবে। সুবর্ণা মেহেরের হাত ধরে বলল। আপু, একা যাবে না? আবির রাজাকে বলতে হবে। মেহের দ্রুত বের হলো, দরবারের দিকে হাঁটলো। আবির তখন দরবারে একা বসেছিল। মেহের ঢুকলো, আবির তাকালো। আবির মেহেরের চোখে জল দেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। মেহেরকে উদ্দেশ্য করে বলল। কি হয়েছে? মেহের চোখ মুছে আবিরকে উদ্দেশ্য করে সরাসরি বলল। আমার বাবা অসুস্থ, রুবিনা কবজ করেছে, আমাকে যেতে হবে একবার, শুধু একবার। আবির একটু চিন্তা করলো, মেহেরের চোখে তাকালো। সেই চোখে অনুরোধ, কষ্ট, উদ্বেগ সব একসাথে। ঠিক আছে, কিন্তু একা যাবে না, আমি সাথে যাব। মেহের মাথা নাড়ল। দুজন মিলে রওনা হলো মানুষের জগতের দিকে। শফিকুল ইসলামের বাড়িতে পৌঁছালো তারা। বাড়িটা আগের মতোই, নিম গাছ, পুরনো ইটের দেয়াল, কিন্তু বাড়িতে একটা ভারী অন্ধকার ছাপ। মেহের দরজা খুলল, ভেতরে ঢুকলো। আবির পেছনে। রুবিনা বসার ঘরে ছিল। মেহেরকে দেখে উঠে দাঁড়ালো, তার চোখে অবাক ভাব। তারপর সঙ্গে সঙ্গে সেই পুরনো বিদ্বেষ। রুবিনা মেহেরকে উদ্দেশ্য করে তীক্ষ্ণ কণ্ঠে বলল। তুই আবার এলি কেন? এই বাড়িতে তোর জায়গা নেই, বিয়ে হয়ে গেছে তোর, চলে গেছিস আবার কেন? মেহের রুবিনার কথায় কান না দিয়ে সোজা ভেতরের ঘরে গেল। বাবা শুয়ে আছেন, চোখ খোলা কিন্তু দৃষ্টি শূন্য। মেহের পাশে বসলো, বাবার হাত ধরলো। বাবা, আমি মেহের। বাবা, আমাকে চিনতে পারছো? বাবা, একটু তাকাও আমার দিকে, তাকাও না। শফিকুল ইসলাম মেহেরের দিকে তাকালেন, চোখে একটু ভাব এলো, ঠোঁট নড়ল। মেহের, তুই এসেছিস মা, আমাকে মাফ করে দে। আমি তোর সাথে ভালো ছিলাম না, তোকে রেখে গেলাম, মাফ কর আমাকে। মেহেরের চোখ থেকে জল পড়ল, বাবার হাত শক্ত করে ধরলো। বাবা, মাফ করার কিচ্ছু নেই, তুমি আমার বাবা, শুধু সুস্থ হও। রুবিনা দরজায় এসে দাঁড়ালো। আবিরকে দেখে তার চোখ কুচকালো। সে মেহেরকে উদ্দেশ্য করে গলা তুলে বলল। তোর সাথে এই লোককে এখানে কি করছে? আমার বাড়িতে অনুমতি ছাড়া কেউ ঢোকে না। আবির রুবিনার দিকে একবার তাকালো। সেই তাকানোতে এমন কিছু ছিল যে রুবিনা একটু পিছিয়ে গেল। আবির কোনো কথা বলল না। সিমরান ঘরে ঢুকে মেহেরকে দেখে ভ্রু কুচকালো। তারপর আবিরকে দেখে তার মুখের ভাব বদলে গেল। সে আবিরকে উদ্দেশ্য করে মিষ্টি হেসে বলল। আপনি কে? মেহেরাপুর সাথে এসেছেন, বসুন না। আবির সিমরানের দিকে না তাকিয়ে মেহেরের পাশে গেল। শফিকুলের দিকে তাকালো, তার চোখে কবচের চিহ্ন স্পষ্ট বুঝতে পারল। আবির মেহেরকে উদ্দেশ্য করে আসতে বলল। তোমার বাবাকে কবজ করা হয়েছে, আমি ঠিক করতে পারবো, কিন্তু একটু সময় লাগবে। মেহের আবিরের দিকে তাকিয়ে কৃতজ্ঞ কণ্ঠে বলল। পারবেন সত্যি? আবির মাথা নাড়ল, তারপর শফিকুলের কপালে হাত রাখলো, চোখ বন্ধ করলো। ঘরে একটা আলো ছড়িয়ে পড়লো। রুবিনা দরজা থেকে দেখলো, তার চোখে ভয় ঢুকলো। রুবিনা পেছনে সরে গিয়ে মনে মনে বলল। এ কে? এর ক্ষমতা এত বেশি কেন? এ মানুষ না। কিছুক্ষণ পরে শফিকুলের চোখ স্বাভাবিক হলো, দৃষ্টি ফিরে এলো। তিনি উঠে বসলেন। শফিকুল ইসলাম চারদিকে তাকিয়ে মেহেরকে দেখে কাপা গলায় বললেন। মেহের, মা আমার, তুই এসেছিস। আমি কতদিন তোকে দেখিনি, তোর মায়ের মতো মুখ তোর। আমি অনেক ভুল করেছি মা, তোকে কষ্ট দিয়েছি, রুবিনার কথায় তোকে অবহেলা করেছি, আমাকে মাফ করবি? মেহের বাবাকে জড়িয়ে ধরলো, কাঁদছে, শব্দ নেই, শুধু কাঁদছে। বাবা, তুমি সুস্থ হয়েছো, এটাই তো যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না আমার। রুবিনা দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখলো, তার চোখে বিষ জমেছে।
পেছন থেকে সিমরান এসে রুবিনার কানে ফিসফিস করলো। সিমরান রুবিনাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, আম্মা, ওই ছেলেটা কে? মেহের আপুর সাথে এসেছে, কিন্তু এর ক্ষমতা দেখলে এ কি মানুষ? রুবিনা চোখ সরু করে বলল, না, এ মানুষ না। এর খবর আমার মাকে দিতে হবে। রুবিনা ঘরের ভেতরে গেল, একটা ছোট আয়না বের করলো, তাতে ফু দিল। আয়নায় একটা বৃদ্ধা মুখ ভেসে উঠল, চোখ গভীর, মুখে কুঞ্চিত চামড়া। ডাইনিমা। রুবিনা ডাইনিমাকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল, মা, আবির এসেছে মেহেরের সাথে, বাবার কবজ ভেঙে দিয়েছে। ডাইনিমা আয়নায় চোখ সরু করে পড়ল। ভালোই হলো, আবির এসেছে মানে মেহেরও এসেছে। মেহেরকে ধরতে হবে। ওই মেয়ে এই রাজ্যে ফিরে গেলে আর ধরা যাবে না। এখনই সুযোগ। রুবিনা আয়না রাখলো, মুখে একটা ঠান্ডা হাসি। মেহের বাবার পাশে বসেছিল, আবির দরজার কাছে দাঁড়িয়ে। হঠাৎ বাড়ির বাতাস ভারী হয়ে গেল। আবির সেটা টের পেল। সে সরু চোখে চারদিকে তাকালো। আবির মেহেরকে উদ্দেশ্য করে আস্তে কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, মেহের উঠো, এখনই বের হতে হবে। মেহের উঠল, বাবার হাত ছেড়ে দিল। তখনই বাড়ির দরজা বন্ধ হয়ে গেল, জানালা বন্ধ হলো, ঘর অন্ধকার হলো। রুবিনা মাঝখানে এসে দাঁড়ালো, তার পেছনে সিমরান। রুবিনার হাতে একটা কালো পাথর। রুবিনা আবিরকে উদ্দেশ্য করে ঠান্ডা হাসি দিয়ে পড়ল, এত সহজে যেতে দেব না। মেয়েটাকে রেখে যাও, তারপর যেও। আবির সামনে এগিয়ে গেল, মেহেরকে পেছনে রাখলো। সরো। রুবিনা কালো পাথর উঁচু করলো, একটা কালো আলো বের হলো, আবিরের দিকে ছুটে এলো। আবির পাশে সরলো, কিন্তু পুরোটা সরতে পারলো না, ধাক্কা লাগলো। আবির দেয়ালে গেল। মেহের দেখলো আবির আঘাত পেয়েছে। সে আবিরের কাছে ছুটে গিয়ে পড়ল। আবির, আবির মেহেরকে উদ্দেশ্য করে শক্ত কণ্ঠে বলল, আংটি ধরো, চোখ বন্ধ করো, ভয় পেও না। মেহের আংটি ধরলো, কিন্তু আংটির আলো জ্বলছে না। রুবিনার কালো পাথর আংটির শক্তি আটকে দিয়েছে। মেহের অবাক হলো। আবির দেয়াল থেকে উঠে দাঁড়ালো। রুবিনা মেহেরকে উদ্দেশ্য করে বিজয়ী হাসিতে বলল, আংটি কাজ করবে না। আমার মায়ের কালো পাথর সব শক্তি আটকে দেয়। তোর রাজা এখানে অসহায়। ঘরে কালো ধোঁয়া ভরে যাচ্ছে। শফিকুল ইসলাম বিছানায় কাশছেন। সিমরান কোণে দাঁড়িয়ে আছে। আবির রুবিনার সাথে লড়ছে, কিন্তু এই জগতে রুবিনার কালো পাথরের কাছে সে দুর্বল হয়ে যাচ্ছে। মেহের দেখলো আবির ক্রমশ দুর্বল হচ্ছে। বুকের ভেতর কিছু একটা টকবক করে উঠল, রাগ, ভয়, ভালোবাসা সব একসাথে। মেহের আংটি শক্ত করে ধরলো, চোখ বন্ধ করলো। মেহের মনের গভীর থেকে সমস্ত শক্তি দিয়ে মনে মনে বলল, আমি ভাঙবো না, কখনো ভাঙবো না। এত কষ্ট পেয়েছি, এত সহ্য করেছি, আজকে না, আজকে না। আংটির নীল পাথর জ্বলে উঠল। রুবিনার কালো পাথরকে ভেদ করে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল ঘরে। রুবিনা চমকে পিছিয়ে গেল। আবির অবাক হয়ে মেহেরের দিকে তাকালো। মেহেরের চারদিকে একটা আলোর বলয়। আবির মেহেরকে উদ্দেশ্য করে অবাক কণ্ঠে বলল, মেহের, তুমি? মেহের চোখ খুলল, নিজের হাতের দিকে তাকালো। আংটি থেকে আলো বের হচ্ছে। সে নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে। রুবিনা ভয় পেয়ে কালো পাথর আবার উঁচু করলো, কিন্তু মেহেরের আলো সেই পাথরে লাগতেই পাথর ফেটে গেল। রুবিনা চিৎকার করে মাটিতে পড়ে গেল। ঘরের কালো ধোঁয়া সরে গেল, দরজা খুলে গেল। শফিকুল ইসলাম বিছানায় উঠে বসলেন, স্বাভাবিক দৃষ্টিতে মেহেরের দিকে তাকালেন। সিমরান কোণে বসে কাঁপছে। সে মেহেরকে উদ্দেশ্য করে কাঁপা গলায় বলল, আপু, আপু, তুমি কি করলে? এই আলো কোথা থেকে এলো? মেয়ের সিমরানের দিকে তাকালো। কোনো রাগ নেই, কোনো প্রতিশোধের ভাব নেই, শুধু ক্লান্তি। সিমরান, তোমার মাকে ডাক্তার দেখাও আর ভালো হয়ে যাও। মেহের বাবার কাছে গেল, মাথায় হাত রাখলো। বাবা, আমি চলে যাচ্ছি, ভালো থেকো। আমি মাঝে মাঝে খবর নেব।
শফিকুল মেহেরের হাত ধরলেন, চোখ ভিজে গেছে। মেহের উঠে দাঁড়ালো, আবিরের দিকে তাকালো। আবির দরজায় দাঁড়িয়ে মেহেরকে দেখছে, তার চোখে অবাক ভাব এখনো কাটেনি। দুজন বের হলো, বাইরে রাতের বাতাস, নিম গাছের পাতা নড়ছে। মেহের হাঁটছে আবির পাশে, কিছুক্ষণ দুজনেই চুপ। আবির হাঁটতে হাঁটতে মেহেরকে উদ্দেশ্য করে আসতে বলল। দাদিমা ঠিকই বলেছিলেন। মেহের আবিরের দিকে তাকালো। কি বলেছিলেন? আবির মেহেরের চোখে তাকিয়ে বলল। যে কষ্ট জানে সে লড়তে জানে। মেহের কিছু বলল না, সামনে তাকিয়ে হাঁটলো, কিন্তু ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি এলো। রাতের বাতাসে সেই হাসি মিশে গেল।